ছোট রঙ্গিত নদী, চা বাগানে ঘেরা অপূর্ব সুন্দর জায়গাটি হলো মিমটি গার্ডেন। এত দূর থেকে দেখতে পাচ্ছি ওই জায়গাটা এত সুন্দর লাগছে, ওখানে মেঘ জমে রয়েছে। এই চা বাগানটিকে ঘিরেই তৈরি হয়েছে একটি ছোট্ট গ্রাম বা বস্তি। রঙ্গিত নদীর তীরেই তৈরি হয়েছে একটি ছোট্ট ক্যাম্প, লিটল রঙ্গিত। নদীতে স্নান, নদীর তীরে বসে থাকা, রাতে বনফায়ার আর জমিয়ে আড্ডা সব মিলিয়ে আরামসে কেটে যাবে দুদিন এই ক্যাম্পে। তাই আজকের প্রতিবেদনে রইল মিমটি গার্ডেন আর তারই মাঝে লিটল রঙ্গিত ক্যাম্প। আজ আমরা ঘুরতে চলে এসেছি উত্তরবঙ্গের মিমটি গার্ডেনের লিটল রঙ্গিত হোমস্টেতে। আমার ঠিক এই পাশটাতেই রয়েছে লিটল রঙ্গিত নদী, বয়ে যাচ্ছে নিজের তালে, আর তার ঠিক অপোজিটে রয়েছে দুটো কটেজ। আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, একটা পাইন কটেজ আর একটা হলো বাম্বু কটেজ। তো দুটোর দামের একটু ডিফারেন্সিয়েট হয়ে যাচ্ছে, সেগুলো নিয়ে আমি একটা আলাদা ভিডিও করেছি, কমপ্লিট ভিডিও দেখতে পাবেন আপনারা। কিন্তু এখন আপনাদেরকে এখানকার আশপাশের যে অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে সেটা আপনাদের দেখাবো। আমরা এখানে দুদিন মতো রয়েছি। তো এখানে প্রথমেই আপনাদের বলি, এই যে নদীর ওই পাশটা দেখতে পাচ্ছেন একটা পোল রয়েছে, ওই পোলটাতেও যাবো, ওটা কিন্তু হ্যাঙ্গিং ব্রিজ। আর তার ঠিক ওই পাশটায় মানে পোলটা ক্রস করে ওই পাশে যাব, ওখানে রয়েছে টি গার্ডেন। টি গার্ডেনটা আমি জানতে পারলাম একটু শুষ্ক রয়েছে, কিন্তু ওটা এক্সপ্লোর করব। আর এই পাশে মানে কটেজের ঠিক অপোজিটটাতে মানে পিছনের দিকটাতে রয়েছে অরেঞ্জ গার্ডেন। কিন্তু অরেঞ্জ গার্ডেনের রাস্তাটা একটু খাড়াই, তো আমি বলতে পারছি না কতটা আমরা এক্সপ্লোর করতে পারবো। কিন্তু আশপাশের যা প্রাকৃতিক সৌন্দর্য আছে মানে এখানে থেকেও সেটাও কিন্তু উপভোগ করার মতো অপূর্ব সৌন্দর্য। আর আপাতত আমরা ওই টি গার্ডেনের দিকটায় যাব, তো চলুন। এই পোলটা কিন্তু এই লিটল রঙ্গিত হোমস্টের বিভিন্ন আকর্ষণের মধ্যে এটা আর একটা। আর এই পোল থেকে আপনারা দেখতে পাচ্ছেন ওখানে দুটো কটেজ রয়েছে, একদম ওই সাইডে মানে লেফট সাইডের যে কটেজটা ওটাতে আমরা রয়েছি, ওটা পাইন কটেজ। তো এই পোলটা থেকে ক্রস করে ওখানে পৌঁছানো যাবে। পোলটা কিন্তু পুরো হ্যাঙ্গিং, আর এখানে দাঁড়িয়ে পুরো এই যে জলে লিটল রঙ্গিত নদীটার ভিউটা দারুণ পাওয়া যাবে, আর একটা রিফ্রেশিং হাওয়াও আসছে। এখান থেকেই আমরা পায়ে হেঁটে যাব মিমটি গার্ডেনের টি গার্ডেন দেখার উদ্দেশ্যে। এখানে রাস্তাটা কিন্তু বেশ চড়াই রয়েছে আর বেশ এবড়ো খেবড়ো। কিছুটা দূর আমরা হেঁটে ওপরে উঠলাম, মানে বেশি দূর না, 2-3 মিনিট হেঁটেছি। তো এখান থেকে কিন্তু আমাদের হোমস্টের ভিউটা দারুণ লাগছে, নদী প্লাস দুটো হোমস্টের কটেজ, সুন্দর লাগছে দেখতে। এখানে না পাহাড়ের ধাপে ধাপে অনেক লোকজন বসবাস করে, কিন্তু এমনিতে জায়গাটা একেবারেই জনমানবহীন। মানে আপনারা এলে দেখতে পাবেন শুধু আপনারাই হয়তো ঘুরছেন, যেটা আরও সুন্দর লাগে কারণ চারিদিকটা পুরো ফাঁকা নিঝুম। যতটাই উপরে উঠছি আমি আমাদের কটেজটাকেই লক্ষ্য রাখছি, আর অবাক হয়ে ভাবছি যে আমি কত উপরে উঠে যাচ্ছি। যাই হোক, উচ্চতা বাড়তেই থাকলো। রাস্তায় বাঁশ গাছ আর ফার্ন গাছের মাঝখান থেকে একটা পাহাড়ি ফুল পেলাম, কি করব, লাগিয়ে নিলাম তাই জন্য।
কিছুটা হাঁটতেই দেখা মিলল একটি ছোট্ট জলধারা। স্থানীয় লোকেরা এই জল চাষের কাজে ব্যবহার করে। এই যে চারিদিকে দেখতে পাচ্ছেন এই ছোট ছোট গাছগুলো, এগুলো কিন্তু চা গাছই, তবে এগুলো এখন সব অকেজো, সব ধাপে ধাপে চা চাষ হয়েছিল, এই মুহূর্তে ঠিকঠাকভাবে গ্রোথ হয়নি এগুলোর আর। তো এই চা গাছের মধ্যে থেকে এই ফুলটা পেলাম। এটা কিন্তু চা গাছেরই ফুল। ওই যে আমাদের আরো দুজন নিচের রাস্তা ধরে ওপরেই আসছে। এত দূর থেকে দেখতে পাচ্ছি ওই জায়গাটা, এত সুন্দর লাগছে। ওখানে মেঘ জমে রয়েছে আর চারিদিকে পাহাড়টা পুরো নীল লাগছে। অসাধারণ ভিউ এখান থেকে। এখানে চারিদিকে ঘুরতে ঘুরতে চা গাছগুলোকে আমি ভালোভাবে অ্যাকচুয়ালি অবজার্ভ করছিলাম। তো দেখতে পেলাম যে প্রথমেই আগে বলি যে এই যে ওনারা চা গাছগুলোর পরিচর্যা করছেন ওখানে এই সময়টাতে। আর এই চা গাছগুলো ভালোভাবে যখন আমি দেখছিলাম তো আমি লক্ষ্য করলাম যে চা গাছের মধ্যে এখানে বেশ কিছু ফল হয়ে রয়েছে। এই যে এই ফলগুলো, এই ফলগুলোর যে বীজগুলো হয় সেগুলো নিয়ে গিয়ে যদি পোতা যায় তাহলে নাকি আবার চা গাছ হবে। তবে ওয়েদারটা ম্যাটার করে, অবশ্যই ঠান্ডার মরশুমে চা গাছ পসিবল, তো সেই জন্য আমাদের কলকাতাতে নিয়ে গেলে সেটা সম্ভব নয়। আর এই যে চারিদিকটা দেখতে পাচ্ছেন এখানে পুরো ধাপে ধাপে চা গাছের চাষ হয়েছে। ওই পাশে পুরো এরিয়াটা জুড়ে বিশাল আকার জায়গা জুড়ে চা গাছের চাষ হয়েছে। হালকা হালকা বৃষ্টি পড়া আরম্ভ হয়েছে। পাহাড়ে বৃষ্টি দারুণ লাগে। পাহাড়ের এই জঙ্গলের মধ্যে দিয়ে উঁচু নিচু এবড়ো খেবড়ো রাস্তায় গাড়ি চালানো আরো কঠিন। আমরা কিন্তু চারজন বেশ মজাই করলাম চা বাগানের মধ্যে। এখানে চারিদিকে পুরো পাহাড় আর এখানে মাঝখানে চা ক্ষেতটা, এর মধ্যে উঠেছি। এখন একটু ফটো টটো তুলবো। ঘুরতে ঘুরতে চোখে পড়লো এক অজানা পাহাড়ি গ্রাম। তো এখানে এসে এখানকার স্থানীয় সব মানুষদের সাথে আলাপ হলো। ওনারা সব চা বাগান থেকে কাজ করে ফিরছেন। এখানে লাইফ কিন্তু খুব সিম্পল, একটা সিম্পলিসিটি অনুভব করা যেতে পারে ওদের সাথে কথা বললে। জিজ্ঞেস করতে জানতে পারলাম এই চা বাগানের মহিলারা চা পাতা তোলার কাজে দিনে 8 ঘন্টায় মাত্র 200 টাকা মজুরি পায়। এখন আমরা নিচের দিকে নামছি, এবার ফেরার পালা, হোমস্টেতে যাচ্ছি আবার। উপরে উঠতে যতটা সময় লেগেছে গ্র্যাভিটির কারণে নিচে নামতে কিন্তু অনেক কম সময় লাগলো। আমরা এই মিম টি গার্ডেনে চা বাগানগুলো সব ঘুরে টুরে এবার নিচে নামলাম। 1800 শতকে ব্রিটিশদের আমলে এই এলাকাতে চা বাগানের উদ্যোগ নিয়েছিল ব্রিটিশরা। এরপর এই জায়গায় চা বাগান তো তৈরি হয়, কিন্তু বর্তমানে কেন্দ্রীয় সরকার এই জায়গাটায় দেখাশোনার চেষ্টা করছে। তবে আমার যতদূর শোনা, এই যে চা বাগানের যে ওনার ছিলেন সেই আমলে ব্রিটিশদের সময় তিনিই ছিলেন কোনো মেম, ব্রিটিশ মেম। আর সেই মেম শব্দ থেকেই নাম হয় মিম, আর তাই থেকেই হয়ে যায় মিম টি গার্ডেন। কটেজে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা পাহাড়ি নদীতে যাব গা ভেজানোর উদ্দেশ্যে।
লিটিল রঙ্গিত যে নদীটা আছে সেই নদীটাতে নামবো, মানে ঝর্ণায় স্নান করবো একটু। স্নান কতটা করতে পারবো জানি না, কারণ ঠান্ডা খুব জল, কিন্তু যাই হোক একটু জলে গিয়ে পা ভেজাবো। ব্যাগের মধ্যে টুকিটাকি জিনিসপত্র আছে, তাই ব্যাগটা আনতেই হলো, সাইডে রেখে দেবো। এবার গিয়ে জলে নামবো সোজা। জলটা ছিল বেশ ঠান্ডা, কতটা সহ্য করতে পারবো জানি না। বুঝতে পারলাম ঠান্ডা শুয়ে গেলে বেশ অনেকক্ষণই থাকা সম্ভব। যাক, বেশিক্ষণ আর ঠান্ডা জলে থাকাটা ঠিক হবে না ভেবে কটেজে গিয়ে ঈষদুষ্ণ জলে ফ্রেশ হয়ে নিলাম। নদীতে স্নান তো আমাদের হয়ে গেল। খুব ঠান্ডা জল ছিল, মানে দেখিয়েছি যে বেশি একটা নামতে পারিনি জলের মধ্যে, তবু একটু জলে পাঠা ডোবালাম, একটু কিছুটা কোমর অবধি ভিজিয়েছি জলে। তো যাই হোক দারুণ লেগেছে। তারপর এত ঠান্ডা লাগছিল, তাড়াতাড়ি ঘরে গিয়ে গরম জলে স্নান করে নিলাম, ফ্রেশ হয়ে গেছি এখন পুরো। আর ওদিকে ওরাও আমাদের লাঞ্চের জন্য ডাকছে, অনেকটা বেলা হয়ে গেছে। তো যাই এখন গিয়ে আমরা লাঞ্চটা সেরে ফেলি। আমরা চলে এসেছি ডাইনিংয়ে। তো এখন খাবার ধীরে ধীরে আসছে, এই যে স্যালাড চলে এসছে, পাঁপড় চলে এসছে, জল এসে গেছে, খিদে প্রচুর পেয়ে গেছে, ভাবছি একটু পাঁপড় খেতে থাকি। আচ্ছা, খাবারও এসে গেছে। ইনিই হলেন এই প্রপার্টির মালিক বীরেন ভাই। আচ্ছা, এই যে আমার থালি চলে এসছে। আমি তো ভেজ থালি নিয়েছি, যদিও এখানে ডিম রয়েছে, ডিমটা আমি পাস করব সাইডে, বাট এখানে ডাল আছে, ভাত রয়েছে। আচ্ছা, আরেকটা স্পেসিফিক ব্যাপার আমি দেখছি, সেটা হচ্ছে ওরা না ভাত যখন সিদ্ধ করে তখন তার মধ্যে আবার ডালও দিয়ে দেয়। তো ডাল আর ভাত একসাথে একটা সিদ্ধ, আর এমনি ডাল রয়েছে আলাদা, আর একটা ভেজ তরকারি রয়েছে আলু দিয়ে, বিনস দিয়ে, খুব সুন্দর হয় তরকারিটা, কারণ আমি একটু টেস্ট করলাম। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমাদের। তো ওখানে কিচেন থেকেই জানতে পারলাম যে কিচেনের ঠিক পিছন দিক থেকে একটা রাস্তা যাচ্ছে, যেখানে নাকি টেন্টেরও ব্যবস্থা আছে। তো জানি না, সেই দিকটা গিয়ে দেখি ঠিক কিরকম ধরনের ব্যবস্থা করেছেন ওনারা। আচ্ছা, ঠিক এইভাবেই তৈরি করা রয়েছে, বাঁশের তক্তা দিয়ে আর কাঠ পেতে খড়ের ছাউনি দিয়ে। ক্যাম্পটা ঠিক তার ভেতরে রয়েছে, আর ক্যাম্পের একদম ধারেই রয়েছে লিটিল রঙ্গিত যে রিভারটা রয়েছে, সেই রিভারটা। খুব সুন্দর ব্যবস্থা, বেশ জিনিসটা অ্যাডভেঞ্চারাস লাগছে আমার দেখে, মানে আমার তো টেন্টের ব্যবস্থাটা দেখে আরও বেশি এক্সাইটিং লাগছে। আর এই জায়গাটা আবার একটা ছোট্ট পোল রয়েছে, আমি জানি না এটার উপরে ওঠা যায় কি না, আমি চেষ্টা করে দেখব। এই ক্যাম্পের প্রতিটি কোণাকে খুব সুন্দরভাবে ব্যবহার করেছেন বীরেন ভাই। ওয়াও, দারুণ লাগছে। নদীর সৌন্দর্য দেখতে দেখতে দিন শেষ হয়ে সন্ধে নেমে আসলো। লিটল রঙ্গিতে সন্ধে হতে না হতেই চারিদিকটা কি সুন্দর লাইট দিয়ে একদম সাজিয়ে দেওয়া হয়। এই যে পোলটা দেখতে পাচ্ছেন আমার পেছনে রয়েছে, এই পোলটাতেও দেখুন সুন্দর করে লাইটিং করে দেওয়া হয়েছে। আর ওই পাশে আমাদের যে হোমস্টের কটেজগুলো রয়েছে, কটেজগুলোতেও লাইটিং হয়ে গেছে। আর এই যে এখানে একটা ছোট শেডের জায়গা রয়েছে, ওই জায়গাটাতেও কিন্তু লাইট জ্বালিয়ে দিয়েছে। চারিদিকটা অপূর্ব সুন্দর লাগছে লাইট জ্বালানোর পর। এই যে পুরো অ্যাম্বিয়েন্সটা, এটা চরম লাগছে লাইটিংয়ের পর। আপনাদেরকে বলেছিলাম যে আমাদের এই হোমস্টের এক্সটেরিয়ার পার্টে একটা ছাতার মতো ডিজাইন করা জায়গা আছে, যে জায়গাটা সন্ধ্যাবেলা লাইটিংটাতে পুরো একদম মায়াবী হয়ে যায়।
আর এখন সেই জায়গাটাতেই আমি দাঁড়িয়ে রয়েছি। চারিদিকে সুন্দর করে লাইট জ্বালিয়ে দেওয়া হয়েছে আর সামনে দিয়ে বয়ে যাচ্ছে লিটল রঙ্গিত রিভার। তো এখানে বসে আমরা এনজয় করব পুরো ভিউটা, আর চাটাও আমরা এখানেই সার্ভ করতে বলেছি। তো সন্ধ্যাটা পুরো জমে যাবে চা ঠা খেয়ে এখানে বসে নদীর দৃশ্য অনুভব করব। আর তারপর ওই 8:30 নাগাদ, 8টা 8:30 নাগাদ ওই দিকে একটা জায়গা রয়েছে, ওটাও নদীর ধারেই, ওখানে আমি দেখিয়েছিলাম অ্যাকচুয়ালি আপনাদেরকে। ওই জায়গাটাতে আমরা বনফায়ার করব, ওখানে বারবিকিউ হবে। তো সেই সময়টাও আপনাদেরকে দেখাবো। আপাতত এই নদীটা এনজয় করি। ওরা আমাদের চায়ের পর আজকের সন্ধ্যেতে ভেজ মোমো সার্ভ করলো। এরপরেই হবে বনফায়ার। আমাদের এখানে বনফায়ার একদম স্টার্ট হয়ে গেছে, পুরো আগুন জ্বলে উঠেছে একদম। এবার এখন আমাদের গ্রুপের আরও কিছু লোকজন আসবে, সব ভেতরে রয়েছে কটেজে। তো এই আগুনের আঁচটা যখন কমে যায় তখন কিন্তু বারবিকিউয়ের প্রসেস স্টার্ট হয়, মানে চিকেন হোক বা যে কোনো কিছু গ্রিল করাটা ওই আঁচেই স্টার্ট করা হয়। তো আপাতত আমরা একটু আগুনের তাপে নিজেদেরকে সেঁকে নিই, কারণ বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিল। এখন তারপরেই আমরা বারবিকিউ স্টার্ট করব। এদিকে বনফায়ার চলছিল আর হালকা হালকা বৃষ্টিও পড়ছিল। বারবিকিউয়ের জন্য চিকেন কিন্তু চলে এসছে, এবার আগুনের আঁচও কমে গেছে। তো এবার সেই চিকেনগুলোকে এখানে রোস্ট করা হবে, গ্রিল করা হবে, সব চিকেন টিকেন সব কিছু এখানে। ভেবেছিলাম বনফায়ারের সাথে সাথেই বারবিকিউ চলবে, কিন্তু অগত্যা বৃষ্টি ঘরে ঢুকতে বাধ্য করলো। আমরা সবাই বাইরে আগুনের তাপে বসেছিলাম। তো চিকেন রোস্ট স্টার্ট হয়ে গেছিলো, দেখিয়েছিলাম আপনাদেরকে, কিন্তু পসিবল হলো না ওখানেই বসে ব্যাপারটা এনজয় করার, কারণ বৃষ্টি নেমে গেছিলো। তাই বাধ্য হয়ে আমরা ঘরে চলে এলাম। তো চিকেন রোস্ট কমপ্লিট হয়ে গেছে, তাই এখানে দিয়ে গেছে আমাদের ঘরেই। তো এখন পুরো বিষয়টা আমাদের ঘরেই এনজয় করতে হবে, আর সবাই এখানেই খাওয়া স্টার্ট করবে। রাতে ছিল চিকেন কষা, রুটি আর 2 রকমের ভেজ সবজি, কিন্তু বারবিকিউয়ের পর অনেকের পেটেই জায়গা ছিল না। ডিনার কমপ্লিট হয়ে গেছে আর ভীষণ টায়ার্ডও লাগছে। ভেবেছিলাম একটু নদীর ধারে বসবো রাতের বেলা, কারণ এখনও নদীর আওয়াজটা ভেসে আসছে, মন টানছে নদীর দিকে। কিন্তু বাইরে বৃষ্টি শুরু হয়েছে, টিপটিপ করে বৃষ্টি পড়ছে। যদি বৃষ্টিটা না পড়তো হয়তো একটু বসতাম। একটু টায়ার্ডও আছি, আগেই বললাম, তাই ভাবছি আর বেশিক্ষণ সময় নষ্ট না করে আজকে শুয়ে পড়ি। কালকে আবার আপনাদের সাথে দেখা হবে সকালবেলা। টাটা। ঘুম ভাঙতেই দেখি এক কাণ্ড। দরজা খুলতেই ইয়াপ বড় এক মাকড়সা দেখি জাল বুনেছে। সারা রাত বৃষ্টিতে হয়তো জায়গা পায়নি। যাই হোক, মাকড়সার জাল সরিয়ে বাইরে বেরোলাম। বৃষ্টি এখনো পড়ছে। এই ফুলগুলিকে আমি আশেপাশে বহুবার দেখেছি, কিন্তু কেন যেন আজ মনে হচ্ছে প্রথমবার দেখলাম। সামনের ঘরটিতেই বীরেন ভাই থাকেন। এখন বৃষ্টিটা আরো বাড়লো অ্যাকচুয়ালি, আর এত সুন্দর লাগছে ওয়েদার। ইউজুয়ালি লোকে চায় যে রোদ থাকুক, কিন্তু পাহাড়ে বৃষ্টিটা কিন্তু একটা আলাদাই ফ্লেভার। তার মধ্যে সামনে দিয়ে ঝর্ণা বয়ে যাচ্ছে। যাই হোক, এখন কিচেনে এসে চা খেতে খেতে জানতে পারলাম যে যদি সারা রাত ধরে বৃষ্টি হয় পাহাড়ে, তাহলে সেক্ষেত্রে কিন্তু একটা ল্যান্ডস্লাইডিংয়ের সম্ভাবনা থাকে। তাই এটা জানিয়ে রাখা ভালো, আপনাদের কাজে লাগবে এটা।
কিন্তু এখন আমাদের বেরোতেই হবে, যতই বৃষ্টি হোক ভালো লাগুক, আজকে ফেরার পালা। তো এই এখন চা খাবো, চাটা খেয়ে ব্রেকফাস্ট করে আস্তে ধীরে বেরোবো এবার। আজ বেরোনোর পালা, কিন্তু কেন যেন মন আটকে যাচ্ছে এই বৃষ্টি ভেজা প্রকৃতিতে। জলের স্রোতটা অনেক বেড়ে গেছে। আগেই বলেছিলাম বৃষ্টি হয়েছে সারা রাত ধরে, তাই রঙ্গিত নদীর চেহারাও বদলে গেছে। তো যাই হোক, আপনাদেরকে বলি এখানে আপনারা কিভাবে পৌঁছবেন। আপনারা শিয়ালদা থেকে এনজেপিগামী যে কোনো এক্সপ্রেস ট্রেনই ইন্টারনেটে সার্চ করে পেয়ে যাবেন, যেমন পদাতিক হোক, উত্তরবঙ্গ এক্সপ্রেস, দার্জিলিং মেল, এগুলো নিয়ে আর আলাদা করে কিছু বলার নেই। তো সেইভাবে এসে যান এনজেপি স্টেশন, সেখান থেকে আপনারা ক্যাব বুক করে আসতে পারেন। কিন্তু মিম টি গার্ডেনের লোকেশনটা যেহেতু ইন্টিরিয়ারে, তাই এটার এক্স্যাক্ট লোকেশনে পৌঁছানোটা একটু সমস্যা হলেও হতে পারে। তাই আমরা এখানকার লোকজনের সাথেই কথা বলে নিয়েছিলাম, মানে লিটল রঙ্গিত হোমস্টের লোকেদের সাথে বুকিংয়ের টাইমে আমরা কথা বলেছিলাম যে তারা যেন পিক অ্যান্ড ড্রপ সার্ভিসটা আমাদের দেয়, তারা ব্যবস্থা করে দেয় কথা বললে। তো তাদেরই গাড়িতে আমরা এসছি, একদম এক্স্যাক্ট লোকেশনে 4500 টাকা লেগেছে। এটা এসছে হচ্ছে মানে কার্শিয়াং, তারপর কার্শিয়াং, সোনাদা, সুখিয়াপোখরি এবং দার্জিলিংয়ের রোড হয়ে মিম টি গার্ডেনে এসে পৌঁছবেন। এবং ওনারা এক্স্যাক্ট লোকেশনে ছাড়ার পর আমাদের 10 মিনিট পায়ে হাঁটার দূরত্ব ছিল। সেই রাস্তাটা একটু আনকমফোর্টেবল হলেও সিনিক বিউটি খুব সুন্দর। আর লাগেজের একটা ব্যাপার রয়েছে, সেহেতু আমি বলবো কম লাগেজই ক্যারি করুন, কারণ এখান থেকে একজনই যাবে আপনাদের লাগেজ ক্যারি করার জন্য, বা আপনারা তাদের সাথে কথা বলে নেবেন নির্দিষ্ট চার্জেসের বিনিময়ে, হয়তো তারা আরও কয়েকটা লাগেজ নিয়ে আসতে পারে, তবে লাগেজ কম ক্যারি করলেই সুবিধে। তারপর এই রাস্তা ধরে এসে আমাদের এই যে অ্যাডভেঞ্চারাস হ্যাঙ্গিং পোলটা রয়েছে, এই পোলটা ক্রস করতে হবে। এটা ক্রস করেই পৌঁছে যাবেন আপনারা মিম টি গার্ডেনের লিটল রঙ্গিত হোমস্টেতে। ব্যাকপ্যাক কমপ্লিট, ব্রেকফাস্ট করেই বেরোতে হবে। ব্রেকফাস্টে ছিল ম্যাগি আর ডিম সিদ্ধ। এখন আমাদের ফেরার পালা। বৃষ্টি নেমে গেছে, বেশ রিমঝিম করে বৃষ্টি পড়ছে চারিদিকে, কিন্তু এখানকার লোকেরা এদের লাইফস্টাইল দেখে মনে হচ্ছে এরা কত লাকি, চারিদিকটা কত রিফ্রেশ অক্সিজেনে ভরা। আমরা তো ঘুরতে এসেছি, থাকার ইচ্ছা হলেও থাকতে পারবো না, তবে কোথাও একটা বোধহয় আমাদের সেই কোলাহলে ফিরে যাওয়ার টানও রয়েছে। আর তাছাড়া যদি থাকতাম জানি না কেমন লাগতো। ভালো জিনিসের স্বাদ আমার মনে হয় অল্প নেওয়াই ভালো, তাহলে সেটার প্রতি ফিরে আসার আবার টান থাকে। তো যাই হোক, সম্পূর্ণটা আপনাদের ঘুরে দেখালাম, আপনাদের সামনে তুলে ধরলাম। এখন ফিরতেই হবে, তাই গাড়ি বলে দেওয়া হয়েছে, গাড়ি আসবে আর কিছুক্ষণের মধ্যেই। আমরা পুরো একদম রেডি, জামা কাপড় সব গুছিয়ে। তো আপনারা শুধু এই পুরো ভিডিওটা দেখে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন যে আপনাদের এই মিম টি গার্ডেনের লিটল রঙ্গিতের হোমস্টে কেমন লাগলো। ক্যাম্পের মালিক বীরেন ভাই আমাদের শেষে উত্তরীয় পরিয়ে সম্বর্ধনা জানালো। थोड़ा रश था ना, तो इसलिए आप लोगों को टाइम नहीं दे पाया। नहीं, बहुत अच्छा लगा। थैंक यू सो मच। এদিকে আমাদের ভারী লাগেজগুলি গাড়ি অবধি পৌঁছে দিল এই ক্যাম্পেরই একজন স্টাফ। তারপর আমরা এখানকার মায়া কাটিয়ে একে একে রওনা দিলাম অন্য গন্তব্যের উদ্দেশ্যে।